পিয়ার পদ্ধতি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা নিয়ে হ্যাঁ না এইটা কিন্তু পিয়ারের সাথে সম্পর্ক। পিয়ার জামাত ইসলাম আপনারা তো এইটা নিয়ে আন্দোলন করছেন না এবং পিয়ার পদ্ধতিটাকে সামনে রেখে কিন্তু আন্দোলন করছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে আপনারা তো জুলাই সনদ নিয়ে তো আন্দোলনটা বেগবান করছেন। আমাদের এক নম্বর সনদ বাস্তবায়ন আপনারা তো পিয়ার পদ্ধতি, আমি আমার আবিদুল ভাই ওদের পিয়ার পদ্ধতিটা ভালো মতো ব্যাখ্যা করতে পারবে। এই ধারণা মনে হয় ঠিক নয়। পিয়ারের উপরে একাধিকবার বক্তব্য দিতে হয়েছে আমাকে। না ঠিক আছে, বক্তব্য দিচ্ছেন কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা আপনি কিন্তু পিয়ারের উপর আমার মনে হয় না যে জামাত ইসলামের টপ লিডাররা আপনাদের পিয়ার এটা এখনো হয় না, পরিপূর্ণ ব্যাখ্যাটা কিন্তু এখনো হয় না। আমরা ভাষা ভাষা শুনি, ইতিহাস দেখি আমরা এখানে পিয়ার আছে, এই রাষ্ট্রে পিয়ার আছে, এই রাষ্ট্রে পিয়ার আছে। এনসিপি বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময় করছে। এক সময় তারা জামাতকে পীর মানত, এখন তাদের যে সুযোগ সুবিধা বা তারা যা করতে চাচ্ছে এটা তো আসলে দেশের জন্য কল্যাণকর আমরা মনে করি না। আন্দোলন করেছিলেন আপনারা তো নিজে একা আন্দোলন করেন না, সবাই মিলে, এবং সবাই মিলে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে অন্য দল ছিল না, অন্য দল ঠিক আছে কিন্তু মূল দল তো ছিল আওয়ামী লীগ। পাকিস্তান আমল থেকে যেমন প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল। আপনার 90 দেখেন 91 সালে কোথায় ছিলেন আপনারা? জনগণের সঙ্গে ছিল, 71 সঙ্গে আপনারা জনগণের সঙ্গে ছিলেন না। একটা প্রেক্ষাপট না, প্রেক্ষাপট জামাত ইসলামের সৃষ্টি হলো পাকিস্তানে। আপনি পাকিস্তানের কথা একটু বলছেন, পাকিস্তানের আগে থেকেই, এই কারণে আমি কথাতে গেলাম। তা আপনাদের কিন্তু বলা উচিত, আগে লিখতেন জামাত ইসলামী বাংলাদেশ, এটা ঘুরে এখন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশকে সামনে নিয়ে আসছেন, আগে বাংলাদেশকে পিছিয়ে রাখছিলেন। আপনাদের কিন্তু বলা উচিত জামাত ইসলামী পাকিস্তান শাখা বাংলাদেশ, এইটার মধ্যে বাস্তবতা, কারণ সৃষ্টি যেহেতু পাকিস্তানে। জামাত ইসলামী সমর্থক, আমি শিবিরের সমর্থক। 17 বছর একটা সংগঠনের মধ্যে আমি ঢুকে থাকলাম, তাদের স্লোগান দিলাম, এটা তো আমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তখন জানি না তারা আবার নৌকা মার্কা ভোটও দিচ্ছে কিনা ওই সময়, এটা কিন্তু জানা নেই আমার। হতে পারে, কারণ যেহেতু আওয়ামী লীগ ভোট করছে। আমি আসলে সেটা জানতে চাইবো তার কাছে যে তিনি আসলে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন কিনা। নৌকায় ভোট দিয়েছে কিনা এটা খাইরুল ভাইকেই তদন্ত করতে হবে, কারণ ওই তদন্তের দায়িত্ব তো আমরা নিতে হবে। তার তদন্ত আসে না। আমি একটা দলের সক্রিয় কর্মী, আমি নৌকা মার্কা স্লোগান দিচ্ছি, নৌকাকে ভোট দিব। ঢালাও কথা বলে দিলে তো হবে না। ঢালাও না, এটা তো ঢালাও না, এটা তো দৃশ্যমান, এটা তো অদৃশ্য কিছু না। এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে যে সরকারি আসুক এটাকে আইনি রূপ দেবে না, কারণ আমাদের বাংলাদেশের একটা কালচার, রাজনৈতিক দল ক্ষমতা আসার আগে অনেক কথা তারা বলে, কিন্তু বাস্তব জীবনে এটা প্র্যাকটিস নাই। পিয়ার পদ্ধতি, সংস্কার কমিশন, জুলাই সনদ, গণভোট ইত্যাদি নানা শব্দ এখন যুক্ত হয়েছে রাজনৈতিক অঙ্গনে। তবে রাজনৈতিক অঙ্গনে সবথেকে বেশি যেই শব্দটি নিয়ে সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে গণভোট। গণভোট এবং নির্বাচন নিয়ে কোন পথে বাংলাদেশ, এ বিষয়ে আজকে আলোচনা করব, এবং আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে আছেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, আমির বগুড়া শহর শাখা এবং সাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা এবং বগুড়া সদর 6 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, এবং সেই সাথে আমার আরও সাথে আছেন KM খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি এবং সাবেক ভিপি বগুড়া আজিজুল হক কলেজ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে আমার সাথে থাকার জন্য। এবং শুরুতেই আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে গণভোট নিয়ে এত আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, কিন্তু আমি আসলে শুরুতে একজন সাধারণ ভোটার হিসেবে আপনার থেকে জানতে চাই আসলে গণভোটটা কি, এবং জনগণকে কি আসলে গণভোটের বিষয়ে বোঝানো গেছে কিনা, বা জনগণ, সাধারণ আমজনতা গণভোট বিষয়ে বোঝে কিনা। ধন্যবাদ। করতোয়ার, কলাকুশলী, উপস্থাপকা সহ দর্শক শ্রোতাদের, আসলে আমরা 54 বছর প্রায় দেশ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু স্বাধীনতার সুফল এক সরল রেখায় মেলেনি, যার জন্য বারবার দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, দল এসেছে দল গেছে, কিন্তু মানে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ 16 বছর প্রায় একটা ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপেছিল। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পরে আসলে সবাই মিলে দেশটাকে আগামী দিনে কিভাবে সুন্দর করা যায় এজন্যই একটা সনদ প্রায় 25টা রাজনৈতিক দল মিলে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে
25টা রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করে। এর মধ্যে দেশের সংবিধান, দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রীয় কাঠামো কিভাবে ভবিষ্যতে তৈরি হলে আর বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের আগমন হবে না, এগুলোই মূলত জুলাই সনদের মূল কথা। এটা সবাই মিলে স্বাক্ষর করেছে এই জন্যই যে এর মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা যে অতীতের যে গ্লানি, এখানে যে মুক্ত হয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা পাব। তো এই জন্য এই জুলাই সনদটা এই জাতির জন্য অতীব গুরুত্বপূর্ণ। এটা সকল রাজনৈতিক দলই একমত হয়ে কিন্তু তারা স্বাক্ষর করেছে। এখন মূল বিষয়টা হলো যে এটা আইনি ভিত্তি ছাড়া কিন্তু এই ঐক্যমত্যের কোনো কার্যকারিতা নেই। এবং এইটা যদি জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায় তাহলে এই যে অভ্যুত্থান হলো এবং অভ্যুত্থান পরবর্তী যে সিদ্ধান্তগুলো হলো এগুলো অবৈধ বলে ভবিষ্যতে বিবেচিত হতে পারে। এই জন্য এটা একটা আইনি ভিত্তি দরকার, যেটা গণভোটের মাধ্যমে এটা আসতে পারে। আমরা অতীতেও দেখি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন তার আগে কিন্তু হা না একটা ভোট হয়েছিল। আমি তখন ছোট, আমার মনে আছে আমাদের বড় ভাইয়েরা ভোট দিতে যাচ্ছিলেন, আব্বা আম্মা ভোট দিলেন, হা না ভোট। আমরা কিন্তু তখন দেখেছি যে ব্যাপক প্রচার হা না ভোট। এই হা না ভোটের মাধ্যমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কার্যক্রমগুলো ছিল ওই অন্তর্বর্তীকালীন এগুলোর কিন্তু বৈধতা পায়, যার কারণে পরবর্তীতে তাকে আর এটা আইনগতভাবে কোনো অবৈধতার প্রশ্ন এখানে আসেনি। তো ঠিক এই যে জুলাই বিপ্লবের পরে অনেকগুলো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, এগুলো তখনই বৈধতা পাবে যখন এটা একটা গণভোটের মাধ্যমে হা না, এটার পক্ষে বিপক্ষে জনমত যখন আসবে, হা বিজয়ী হবে, তখন এগুলো আইনি ভিত্তি পাবে। কিন্তু গণভোট তো দিবে আসলে জনতা, কিন্তু সেই জনতা কি আসলে এই যে জুলাই সনদ, এই যে জাতীয় ঐক্য কমিশন যে প্রস্তাবগুলো দিল, সেই প্রস্তাবনাগুলো এগুলো কি আমজনতা আসলে বোঝে? তারা কি আসলে এই বিষয়গুলোতে অবগত? আপনার কি মনে হয়? আমজনতা বলতে হয়তো সব মানুষই জানে না, কিন্তু অনলাইনের সুবাদে এখন তো ফেসবুকের যুগ, মোবাইলের যুগ, একেবারে সাধারণ মানুষ অনেক কিছু জানে যা হয়তো আমরা তাদেরকে অবমূল্যায়ন করি, এত কিছু বোঝে না, তারা কিন্তু বোঝে। এবং এই জুলাই সনদ যে আইনি ভিত্তি না পাইলে ভবিষ্যতে এই সরকার বা এই সরকারের সাথে যারা জড়িত ছিল বা এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারা যে আইনগতভাবে একাদায় পড়বে, এটা সাধারণ জনগণ বোঝে। এমনকি আমি এটা পরিষ্কার বলতে পারি, যদি এটা আইনি ভিত্তি না পায়, খায়রুল ভাই ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মামলার আসামি হয়ে যেতে পারে, আমিও আসামি হয়ে যেতে পারি। হয়তো আমাদের বিএনপি বা জামাতের একজন শহীদ হয়েছে, তার বিরুদ্ধে তারা মামলা করে আমাদেরকে আসামি করবে। এটা তো আওয়ামী লীগের বৈশিষ্ট্য বা চরিত্র। এই জন্য এটা আমরা মনে করি এবং জামাত ইসলামী সহ অনেকগুলো দল মনে করে যে এটা যদি আইনে একটা ভিত্তি হয় তাহলে যেমন এই আন্দোলনের সাথে যারা ছিল তাদের একটা নিরাপত্তা, প্লাস ভবিষ্যৎ দেশটা কীভাবে চলবে। যেমন একটা সিদ্ধান্ত আছে এই জুলাই সনদে যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এটা যদি আগে বাস্তবায়ন না হয়, পরবর্তীতে কে আসবে, ধরেন জামাত ক্ষমতা আসলে বাস্তবায়ন করলো না, তাহলে বিএনপিকে আবার তখন আন্দোলন করতে হবে। অথবা বিএনপি ক্ষমতা আসলে এটা বাস্তবায়ন করলো না, তখন আবার তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। জামাত মনে করে দীর্ঘ সময় আন্দোলন গেছে, অনেক রক্তপাত হয়েছে, আমরা রক্তপাত বন্ধ করতে চাই। একটা আইনি ভিত্তির মাধ্যমে দেশটাকে সামনে মিলেমিশে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে চাই। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমি আসলে খায়রুল বাশার ভাই আপনার কাছে জানতে চাবো যে আবিদুর ভাই যেটা বললে যে অনেক রাজনৈতিক দলই বাংলাদেশে এসেছে গেছেন, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্য আকাশের আসলে পরিবর্তন হয়নি, এটার সাথে আপনি কতটুকু একমত? এবং সেই সাথে যদি বলি যে আসলে এই যে জুলাই সনদ এবং জুলাই সনদের ভিত্তিতে এই যে গণভোটের কথা বলা হচ্ছে, জনগণ আসলে গণভোট সম্পর্কে কতটুকু অবগত আমজনতা, এবং জাতীয় নির্বাচনের আগে আসলে গণভোট কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে দৈনিক করতোয়ার আজকে এই অনলাইন আলোচনায় আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি দৈনিক করতোয়ার সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার কথা শুনবেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। সেই বাকশাল থেকে যখন 1975 সালের 15 আগস্টের ঘটনা ঘটল, তারপরে এই দেশটা কিন্তু নেতৃত্বের শূন্যতা ছিল।
আজকে আমাদের ডিফেন্সের যে সর্ববৃহৎ বাহিনী, সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা ছিল, সেখানেও নেতৃত্বের কোন্দল ছিল, সব জায়গায় একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। এই অবস্থা থেকে কিন্তু আজকের দিনে সেনা ছাউনি থেকে সেদিন বাংলাদেশের সেনাবাহিনী এবং জনতা একটা বিপ্লব করে 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে সেদিন কিন্তু সঠিক নেতৃত্বের জায়গাটা নির্ধারণ করেছিল। এবং সেখান থেকে আপনারা দেখেন আজকে দেশ কিন্তু এগিয়ে যায়নি, এই কথাটা ভুল, আমরা কিন্তু অনেকটা এগিয়েছি, এবং এগিয়েছি বলেই কিন্তু আজকে আপনার এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা কথা বলতে পারছি। এইটা তো সত্য। রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই থেকেছে সেখানে হয়তো তাদের পরিকল্পনা হয়ে আমরা অনেকটা পিছিয়েছি, তাদের দুর্নীতির কারণে পিছিয়েছি, তাদের রাষ্ট্র পরিচালনার ভুল ছিল, এগুলোর কারণে আমরা পিছিয়ে গেছি। কিন্তু এই 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দিক নির্দেশনা এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে যে নেতৃত্ব আমাদের কাছে গিয়েছেন, এবং সেখান থেকে উনি তো নিজেও জানেন আমার যে আমাদের এর আগে একটা জোট সরকার ছিল, সেই জোট সরকারে কিন্তু বাংলাদেশের সফলতার সঙ্গে বাংলাদেশের উন্নয়ন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, জনগণের জন্য কাজ করেছে। আমি অতীতের সরকারগুলোর কথা বাদই দিলাম। এর মধ্যে স্বৈরাচার সরকার বারবার এসেছে, স্বৈরাচার এরশাদ সরকার এসেছে, আমাদের এই গত ফ্যাসিস্ট সরকার 17 বছর, আমরা যেটাই বলি না 16-17 বছর যেটাই বলি, তারা কিন্তু আমাদেরকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম এগুলোতে কিন্তু শাসন করেছে, এবং বাক্সালের কার্বন কপি হিসেবে তারা শাসন করেছে। এক দল থাকবে, এক নেত্রী থাকবে, সেখানে এক যে নেত্রী ছিল তার কথাই কিন্তু সারা বাংলাদেশ চলেছে, বাংলাদেশের সরকার চলেছে, তার দল চলেছে, আর কারো কোনো কথা বলার কিন্তু অধিকার ছিল না, কোনো ক্ষমতা ছিল না। যাই হোক, সর্বশেষ জুলাই বিপ্লব আসলো, আগস্ট বিপ্লব আমরা যেটা বলেছি, এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকে সেই ফ্যাসিবাদ সরকারকে আমরা বাংলাদেশ থেকে মুক্ত করতে পেরেছি, তার হাত থেকে আমরা রেহাই পেয়েছি। সেই ফ্যাসিবাদ সরকারকে পালিয়ে গিয়েছে। আমরা কিন্তু আন্দোলনটা করেছি কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে, যে যার অবস্থান থেকে আমরা আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে। সেখানে সর্বশেষে বাংলাদেশের সাধারণ জনগণ, আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু, কিশোর সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিল সেই সরকারের বিরুদ্ধে। তা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলাম, কিন্তু তারপরে অন্তর্বর্তী সরকার যখন প্রতিষ্ঠিত হলো, তারপর আমাদের মধ্যে বিভেদ কিসের, কেন এই বিভেদ, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে উনি জুলাই সনদের কথা বললেন, আসলে সেই ঐক্যটাই আমরা খুঁজছিলাম যে আপনাদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে সেই ঐক্যটা আসলে কোথায়। এই ঐক্যটার কথাই বলছি। জুলাই সনদের কথা বললেন, জুলাই সনদে কি আমরা একমত হতে পেরেছি সবাই? জুলাই সনদে জামাত ইসলাম স্বাক্ষর করেছে, বিএনপি স্বাক্ষর করেছে, এনসিপি কিন্তু এখনো স্বাক্ষর করে নাই, আপনারা জানেন। তাহলে সনদের সেখানে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। এইটা নিয়েও আজকে পরিবেশ ঘোলা করা হচ্ছে, যাতে সঠিক সময়ে বাংলাদেশ আজকে আপনারা জানেন নির্বাচনী রোডম্যাপে এগিয়ে চলেছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান উনি একটা টাইমলাইন বেঁধে দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। কিন্তু বিএনপি কেন নির্বাচনের দিনই আসলে গণভোট চাইছে? জাতীয় নির্বাচনের দিন কেন বিএনপি গণভোট চাইছে, তার আগে কেন নয়? তার আগে কেন নয়? একটা নির্বাচন, আপনারা জানেন, একটা নির্বাচন প্রক্রিয়া যদি আপনি করতে যান, একটা নির্বাচন করতে যান, সেখানে রাষ্ট্রযন্ত্রকে অনেক কাজ করতে হয়, এবং এটা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। এবং রাষ্ট্রের প্রশাসন থেকে শুরু করে আপনারা জানেন যে যারা নির্বাচন সম্পৃক্ত যারা থাকে, সবাইকে অ্যাক্টিভলি এই নির্বাচনের পিছনে কাজ করতে হয়। একই সঙ্গে দুইটা নির্বাচন পাশাপাশি এটা করে আসলে দেশের জন্য ক্ষতিকর, অর্থনীতির জন্য ক্ষতিকর, এবং জনশক্তির দিক থেকেও আমাদের ক্ষতিকর। জনশক্তি যেটা আমরা নির্বাচনে ব্যবহার করব, নাকি এরকম কোনো আপনাদের মধ্যে আশঙ্কা আছে কিনা যে নির্বাচনের আগে যদি আমাদের গণভোট হয় তাহলে বিএনপি জাতীয় নির্বাচনে কিছুটা পিছিয়ে পড়বে, এরকম কোনো শঙ্কা দেখছেন কিনা? এই ধরনের কোনো শঙ্কা নেই। আমরা আসলে আমাদের নেতা যেটা বলেছেন, আমাদের একজন নেতা বলেছেন যে নির্বাচনের একই দিনে যদি আমরা করি তাহলে আমরা আমি যেগুলো কথা বললাম যে আমাদের রাষ্ট্রের খরচ বাঁচবে, আমাদের জনশক্তিকে আমরা একদিনে কাজে লাগে আমরা সেই কাজ করতে পারবো। আর অ্যাকচুয়ালি গণভোট এটা কিন্তু দেশের, আপনি যদি সংবিধান ধরেন, সংবিধান অনুযায়ী কিন্তু গণভোট এটা কিন্তু আমরা যে কোনো সময় করতে পারি না। এটা সংসদ সিদ্ধান্ত নেবে। সংসদ সিদ্ধান্ত নিয়ে আপনাদের সংসদের অনুচ্ছেদের 142 আর্টিকেলে আছে, যদি কোনো সংকট সৃষ্টি হয়, যদি কোনো ঐক্যের প্রয়োজন হয়, সংসদ ডিসাইড করবে সেটা।
সংসদ ডিসাইড করে যদি কোনো গণভোটের প্রয়োজন হয় সংসদ ডিসাইড করে সেটা গণভোটের দিকে সেটা সংসদ দেবে। এইটা এখন আমরা যে অবস্থায় আসি, এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা অবশ্যই একটা নির্বাচিত সরকারের প্রত্যাশায় রয়েছি। সেটা যেই হোক, জামাত ইসলাম যদি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হতে পারে, এনসিপি যদি নির্বাচিত হতে পারে, বিএনপি যদি নির্বাচিত, যেই হোক না কেন, রাষ্ট্র ক্ষমতা একটা দল যখন রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রে যখন সংসদ থাকবে, সংসদ কিন্তু ডিসাইড করতে পারবে অনেক কিছুই, এবং এইটাই আমরা প্রত্যাশা করি। আপনারা দেখেছেন যে আপনাদের জুলাই সনদের কথা বলা হলো, স্বৈরাচার এরশাদ পতনের পর আমরা কিন্তু একটা জিনিস আমরা দেখেছিলাম, সেই সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে 3টা জোট ছিল, সেই সময় আন্দোলনের মাঠে 3টা জোট ছিল, 3 জোটের একটা রূপরেখা ছিল, সব নেতা নেত্রী বসে 3 জোটের একটা রূপরেখা করেছিল। আদৌ কি আমরা সেই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করতে পেরেছি? সেখানে তো সবাই স্বাক্ষর করেছিল, আমরা কিন্তু সেই 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো জুলাই সনদটাও যদি আমরা যদি এইভাবে জুলাই সনদকে নিয়ে যদি আমরা খেলা করি, তাহলে জুলাই সনদটাকেও আমরা বাস্তবায়ন করতে পারবো না। কাজেই আমি মনে করি যেটা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার, এবং নির্বাচিত সরকার আসার পরে এটা পার্লামেন্টে সেটাকে অনুমোদন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করা দরকার। তাহলে আমরা এবং এই ক্ষেত্রে আমি একটু আবিদুর ভাই আপনার কাছে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আসলে দেখলাম যে মব সন্ত্রাস আমরা দেখেছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি নিয়ে একটা আলোচনা আমরা শুনেছি, এবং খায়রুল বাশার ভাইও যেটি বলছিলেন যে রাজনৈতিক একটা আমাদের ঐক্যের দরকার, যেটি আসলে কিন্তু আমরা জুলাই বিপ্লবের পরে আমরা কিন্তু অনেকবারই এই রাজনৈতিক অনৈক্য আমরা দেখেছি, এবং রাজনৈতিক ঐক্যর বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে গণভোট নিয়ে এই যে জামায়াত ইসলামী, এনসিপি এবং বিএনপির মধ্যে যেই তর্ক বিতর্কটা হচ্ছে, এতে করে কি আপনার মনে হচ্ছে না কোথাও গিয়ে যে জাতীয় নির্বাচন, যেটা আসলে 16 বছরের প্রত্যাশা জনগণের, যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংকটে পড়বেন কিনা এই গণভোটকে কেন্দ্র করে, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আসলে খায়রুল বাশার ভাই যে কথা বলছেন, ওই কথার মধ্যেই কেন জুলাই সনদের জন্য হানা ভোট হওয়া দরকার, আইনি ভিত্তি হওয়া দরকার, এর মধ্যেই নিহিত আছে। উনি বলছেন যে এরশাদ বিরোধী আন্দোলনের পরে 3 দলের যে রূপরেখা, এটা কিন্তু একটা চুক্তি ছিল, স্বাক্ষর করা ছিল, 3 জোটের রূপরেখা স্বাক্ষর করা ছিল, এবং সেটা পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে কথা ছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করেনি। এই আশঙ্কা থেকেই এই আগেই গণভোটটা চাচ্ছে জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো, যে পরবর্তীতে আবার যে সরকার আসবে সেই সরকার এই জুলাই সনদ আইনি ভিত্তি দেবে কিনা সংসদে, নাকি সেখানে যায় তারা ওই 3 জোটের রূপরেখার মতো পাশ কাটায় চলে যাবে। যদি ওই সময় 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হতো, তাহলে আমার ধারণা হাসিনা এইভাবে আসার সুযোগ পেত না, 16 বছর এই ফ্যাসিস্ট হিসাবে বাংলাদেশের মানুষের উপর জুলুম করতে পারতো না। এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তিটা নির্বাচনের আগেই দরকার। নির্বাচন যদি করতে হয়, এই জুলাই সনদ তৈরি করে আইনি ভিত্তি দিয়ে এর আলোকেই আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে। তাহলে আমরা যে দেশটাকে একটা সুন্দর দেশ করতে চাচ্ছি, দেশটাকে একটা উন্নয়নের রোড ম্যাপে নিয়ে যেতে চাচ্ছি, এটা সম্ভব হবে। আর যদি আর কোনো ব্যত্যয় ঘটে, তাহলে কে আসবে বলা যাচ্ছে না, কোনো দুষ্ট চক্র আসতে পারে ক্ষমতায়। মানুষ ভোট দিয়ে দিল, আমরা তো এখন বিএনপি, জামাত, এনসিপি আরও অনেক দল তো করবে, জনগণের রায় একটা সরকার চলে আসলো, আসার পরে এই জুলাই সনদ আর বাস্তবায়ন করলো না, তখন এই লোকগুলোর কি হবে? আমার কি হবে? খায়রুল ভাইয়ের কি হবে? তারপরে 2 বার প্রধানমন্ত্রী থাকা যাবে না, সেটা কি হবে? তারপর আপনার নির্বাচনে অনেকগুলো নীতিমালা করা হয়েছে, দুর্নীতি দমনে অনেকগুলো নীতিমালা করা হয়েছে, বিচার ব্যবস্থার অনেক সংস্কার করা হয়েছে, এগুলো বাস্তবায়ন কে করবে? তখন আবার দেখা যাবে যে একটা শূন্যতা তৈরি হবে, চলে আসার আবার একটা সুযোগ পাবে। আমি যদি এখানে আমার ভাইয়ের কথা যদি আমি ধরেন যে অপোজিট যেটা চিন্তা করি, সেটা হলো কি, পার্লামেন্টে যদি কেউ মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা পায়, আমরা জুলাই সনদ আজকে হানা ভোট দিয়ে আমরা সেটা কার্যকর করে, কিন্তু এক
একটা না, সেটা কি নির্বাচিত সরকার আসার পর আসলে বাস্তবায়ন হবে কিনা সে নিয়েও সংশয় প্রকাশ করেছে। সেটাই সংশয়। যদি আমাদের সদিচ্ছা বা আন্তরিকতা আমাদের না থাকে, পার্লামেন্টে যদি একটা দল মেজরিটি পায়, যদি সেটা আবার চেঞ্জ করে, এটা করতে পারে তো। পার্লামেন্টে সেই অধিকার তো দিয়েছে। নতুন সংস্কারে কিন্তু এটাও নিষেধ করা হয়েছে। আচ্ছা, মেজরিটি পাইলে যা ইচ্ছা তাই করতে পারবে। সংস্কারের তো রূপরেখা যেটা, এইটা তো এখন পরিষ্কার না, যার ফলে আমরা কিন্তু, আমি এর আগেও বললাম যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারি নাই। না, কারণ যারা বিপ্লবের বিপ্লব বিষয়ে- থেকে, শোনেন, বিপ্লব থেকে যারা যে দলটা সৃষ্টি হলো, নতুন একটা দল সৃষ্টি হলো বিপ্লব থেকে সৃষ্টি, তারাই কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করে নাই। না, সেটা না করুক না, সেটা না, আমরা কিন্তু তাদের কিন্তু এখনো সেই জুলাই সনদ নিয়ে তারা কিন্তু এখনো পরিষ্কার কথা, তারা কিন্তু যে নির্বাচনের মাধ্যমেই যে করতে হবে, তারাও কিন্তু এটা পরিষ্কার করে বলছে না এখনো। এবং আপনারা দেখেন, আমার কাছে যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এবং আমার রাজনৈতিক দল যেটা মনে করে, আমার ভাই যে কথাটি বললো, এখানে জুলাই সনদে অনেক কিছু উল্লেখ থাকবে, এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনার দেশের আইনি ব্যবস্থা কিভাবে চলবে, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবে না, যিনি প্রধানমন্ত্রী হবে তিনি দলীয় প্রধান থাকতে পারবে। সেটা তো এইগুলো তো আসে। তো এই সংস্কারটা যখন আমি নিজের কাছ থেকে না করবো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু বলতে দেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার দলের প্রধান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেমন তারেক রহমান, উনি একটা 31 দফা একটা এর আগেই কিন্তু একটা ঘোষণা করেছে। এই 31 দফা যদি আমরা বিশ্লেষণ করি, এটা কিন্তু জুলাই সনদের একটা কার্বন কপি। উনি যেটা বললেন যে 2 বার থাকতে পারবে না দলীয় প্রধান, এগুলো কিন্তু আমাদের ওই 31 দফার মধ্যে উনি কিন্তু এগুলো কিন্তু তুলে ধরেছেন এবং রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য 31 দফাটা উনি দিয়েছেন। সেক্ষেত্রে যদি দেখি, এটা জুলাই সনদেরই একটা কার্বন কপি হবে। তা আমি মনে করি যে নির্বাচনকে বিলম্বিত করার অপপ্রয়াস যেটা চলছে, অনেকে এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে যে সঠিক সময় যেন নির্বাচন না হয়, এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ হয়, বাধাগ্রস্ত হয়, বা নির্বাচন যে টাইম লাইন দেওয়ার সেই টাইমের মধ্যে যে নির্বাচন না হয়, এই কারণেই আজকে এই কোশ্চেনগুলো, হানা ভোট, এগুলোকে সামনে নিয়ে এসে অস্থিতিশীল পরিস্থিতির একটা সৃষ্টি করা হচ্ছে। এবং আপনারা দেখেছেন ওই যে আপনি যে মব সন্ত্রাস বললেন, এটা কারা করছে আজকে? আমরা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ডে চলছি। এই ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা স্বৈরাচারের পতন করলাম, স্বৈরাচারের পতন করার পর আজকে ওনার দলের যিনি যে সেক্রেটারি জেনারেল রয়েছেন, ওনার কয়েকদিন আগেকার একটা মন্তব্য নিশ্চয় আপনারা মিডিয়া মহল আপনারা জানেন, যে ছবিটিকে ভেঙে ফেলা হলো, যে মূর্তিগুলোকে ভেঙে ফেলা হলো, মানে মানুষ, জনগণ উৎসাহিত হয়ে মনের ক্ষোভ থেকে যেগুলোকে অপসারণ করা হলো, ওনার সেক্রেটারি জেনারেল বললেন যে সম্মান দেখিয়ে শেখ মুজিবুরের ছবি লাগালে আমাদের কোনো সমস্যা নেই। যে এই যে ডাবল স্ট্যান্ডার্ড কথাবার্তাগুলো, স্বৈরাচার পতিত হয়েছে। উনি আজকে শেখ মুজিবের কথা বলছেন, কালকে বলবো শেখ হাসিনার ছবি লাগালে অসুবিধা নেই, সম্মান দেখানো হলো। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আমাদেরকে রাষ্ট্রটাকে নতুনভাবে বিনির্মাণের জন্য, আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আজকে দেখেন কয়েকটা প্রজন্ম কিন্তু ভোট দিতে পারে না সঠিক সময় নেই, তার মধ্যে আপনিও আছেন আমার বিশ্বাস। যে তো আপনারা কিন্তু মুখিয়ে আছেন, আপনারা যাকেই ভোট দেন, আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা কীভাবে দিতে হয় এটাও আপনারা শিখবেন। হয়তো জানা আছে, কিন্তু নিজের হাতে যখন দিবেন এটার একটা মজা আলাদা। এইটার জন্য কিন্তু আপনারা মুখিয়ে আছেন। তো আমি মনে করি যে এইটা থেকে যেন আপনাদেরকে সরানো না হয় এই মুহূর্তে, অন্তপক্ষে নির্বাচনটা সঠিক সময় হোক, পার্লামেন্টই ডিসাইড করবে যে কোনটা কী হবে। এবং ওনারা তো খুব উৎসাহী এবং খুব উদ্বেলিত যে ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন। ওনাদের নেতা নেত্রীর কথা থেকে তো আসছে, সমস্যা কোথায়? আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে এগুলো আপনারা সংস্কার করবেন। আমি এখন এই নির্বাচনের আগে সংস্কার করলাম আর নির্বাচনের পরে আমার সংস্কার আর দরকার নাই, এটি বোধহয় ঠিক না। আমাকে বাস্তবতার নিরিখে সময়ের প্রয়োজনে আমাকে সংস্কারটা চলমান প্রক্রিয়া রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু আবিদুর ভাইয়ের কাছে এখন আসতে চাচ্ছি, যেটি আসলে খায়রুল বাশার ভাই বলছিলেন যে ডাবল স্ট্যান্ডার্ড কথার একটি কথা তিনি বলেছেন, এবং আরেকটি কথা বলেছেন যে এই যে গণভোট বা এই বিষয়ে যেই সময় নিয়ে এটা আসলে নির্বাচনকে পেছানোর একটা চেষ্টা হতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? জামাতে ইসলামী নির্বাচনের ব্যাপারে সবচেয়ে আন্তরিক। এর প্রমাণ হলো জামাতে ইসলামী অনেক আগেই, আজ থেকে প্রায় 6 মাস আগে তাদের গোটা দেশেরই নমিনি বাছাই করেছে, একটা নির্বাচন হবে, প্রস্তুতি নিচ্ছে। এবং আপনারা জানেন যে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে একটা
জনসভা হয়েছিল, সেখানে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শেষ হয়েছে, কিন্তু বগুড়ার যে 7টা আসনের প্রার্থী তাদের নাম ওই সময় তিনি ঘোষণা করে দিচ্ছেন। যদি নির্বাচন পিছনের দ্বারা চেষ্টা করবেন তাহলে এত আগে থেকে তার প্রস্তুতি নেবেন না। জামাত ইসলামের যেটা সংখ্যা, এই যে 3 দলের রূপরেখা, এটা বাস্তবায়ন হয়নি। ঘর পোড়া গরু নাকি সিঁদুর মুখ মেঘ দেখলেও ভয় পায়। তা এখন বাংলাদেশের জনগণও এটাই মনে করে যে এই জুলাই সনদ এটা বাস্তবায়ন যদি না হয়, এটা জুলাই শহীদরা অপমানিত হবে, আহতরা ভবিষ্যতে বেকায়দায় পড়বে, এবং যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা আইনগতভাবে বেকায়দায় পড়বে। এবং আমার ধারণা যে যদি মানে এই জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে যে সরকারি আসুক এটাকে আইনি রূপ দেবে না। কারণ আমাদের বাংলাদেশের একটা কালচার, রাজনৈতিক দল ক্ষমতা আসার আগে অনেক কথা তারা বলে, কিন্তু বাস্তব জীবনে এটার প্র্যাকটিস নাই। আমার তো বয়স প্রায় 1271 জন্ম, প্রায় 53-54 বছর আমার হয়ে গেল। এই সময় আমি সব দলই দেখলাম, সব দল আমি আমার জীবনে দেখলাম যে আসলে কথা রাজনৈতিক দলগুলো যা বলে ক্ষমতা যাওয়ার পরে ওই গতিতে এগুলো বাস্তবায়ন করে না। কিছু কিছু করে, যেটা সুবিধা সেটা করে, যেটা বেকায়দা সেটা স্থগিত রাখে। এই আশঙ্কা থেকেই জামাতে ইসলামী মনে করে যে জুলাই সনদ আইনি ভিত্তির মাধ্যমে জুলাই শহীদদের প্রতিও সম্মান জানানো হবে, আহতদের নিরাপত্তা দেওয়া হবে, জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন সকল স্তরের, একবারে সাধারণ আন্দোলনকারী কর্মী থেকে শুরু করে এখন যারা দেশ পরিচালনা করছেন তাদের একটা নিরাপত্তা সহ আগামী দিনে দেশ পরিচালনার যে রূপরেখা যেটা জুলাই সনদের মধ্যে আছে, যে ব্যাপারে ঐকমত্য কমিশনের মাধ্যমে কয়েকটা ছাড়া বেশিরভাগ দলে একমত হয়েছে। কিছু বিষয়ে বিএনপির আপত্তি আছে, কিন্তু যেগুলো আপত্তি আছে সেগুলো ওইভাবেই পাশ হতে পারে, কিন্তু একটা আইনি ভিত্তি হওয়া দরকার। আর আইনি ভিত্তি জুলাই সনদ নিয়ে তো হানাভোট চাচ্ছেন না আপনারা, তো জুলাই সনদ শুধু জুলাই সনদ নিয়ে তো চাচ্ছেন না, এর সঙ্গে পিয়ার পদ্ধতি জুড়ে দিচ্ছেন। পিয়ার পদ্ধতি তো জুলাই সনদের মধ্যে পিয়ার পদ্ধতি কিন্তু হানা ভোটের মধ্যে নেই। না, পিয়ার পদ্ধতি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা নেই। হ্যাঁ না, এইটা কিন্তু পিয়ারের সাথে সম্পর্ক। পিয়ার জামাত ইসলাম আপনারা তো এইটা নিয়ে আন্দোলন করছেন না, এবং পিয়ার পদ্ধতিটাকে সামনে রেখে কিন্তু আন্দোলন করছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে আপনারা তো জুলাই সনদ নিয়ে তো আন্দোলনটা বেগবান করছেন। আমাদের এক নম্বর জুলাই সনদ বাস্তবায়ন, আপনারা তো পিয়ার পদ্ধতিকে বেগবান করার। আচ্ছা, এখন আমি একটু পিয়ার পদ্ধতি নিয়ে আসি। আসলে পিয়ার পদ্ধতি নিয়ে শুরুতে আমরা অনেক আলোচনা সমালোচনা দেখেছি, এখন আমরা দেখছি যে পিয়ার পদ্ধতি নিয়ে তেমন কোনো কথা হচ্ছে না, গণভোট নিয়ে কথা হচ্ছে। কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষে নয় বিএনপি, এটা বারবারই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তিনি বলেছেন পিয়ার পদ্ধতি বাংলাদেশের জনগণ বোঝে না এবং আমি নিজেও বুঝি না। কেন বিএনপি পিয়ার পদ্ধতির পক্ষে নয়, এটা একটু বলবেন? পিয়ার পদ্ধতি, বিএনপি জনগণের দল, জনগণের নাম নিয়ে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে বিএনপি রাজনীতি করে, জনগণকে সাথে নিয়ে বিএনপি রাজনীতি করে। যার কারণে বিএনপি যখন দেখেছে যে বিএনপি জনগণ পিয়ার পদ্ধতি চায় না, জনগণ পিয়ার পদ্ধতি বোঝে না, যার কারণে এই জনগণের কথাটাই বিএনপি বলেছে যে আমরা পিয়ার পদ্ধতি চাই না, জনগণ চাইলে আমরা এটা চাইতাম। ইভেন আমি তো ওই যে অনলাইনে যুক্ত, অনেক কিছু দেখা যায়। জামাত ইসলামের সেদিন বিক্ষোভ মিছিল ছিল, গতকালকেই বোধহয় ঐক্যবদ্ধভাবে মিছিল ছিল, সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আগে বলতে এখন তো বলে না, তো ওনারা যৌথভাবে মিছিল করলেন। এবং মিছিলের শেষে জামাত ইসলামের একজন কর্মীকে আমার এক সাংবাদিক ভাই প্রশ্ন জিজ্ঞেস করলেন, আপনি আসলে কি পিয়ারটা আপনি বোঝেন? উনি কিন্তু সরাসরি বললেন যে না, এটা কি আমি তো যাই না, আমার নেতারা মিছিলে নিয়ে এসছে, আমি আসছি। এই গতকালকের ঘটনা। তো এই যে দেখেন মিছিল করতেছে, আমি পিয়ারের দাবিতে মিছিল করছি, কিন্তু আমি পিয়ার বুঝি না। এবং আমি শিওর যে আমার ভাই, আমরা কিন্তু একসঙ্গে আইজুল করে সংসদে ছিলাম, আমি ভেবেছিলাম উনি আমার ধর্মসম্মদক ছিলেন। আমি আমার আবিদুল ভাই ওদের পিয়ার পদ্ধতিটা ভালো মতো ব্যাখ্যা করতে পারবো। এই ধারণা মনে হয় ঠিক নয়। পিয়ারের উপর একাধিকবার বক্তব্য দিতে হয়েছে। না, ঠিক আছে, বক্তব্য দিচ্ছেন, কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা আপনি কিন্তু পিয়ারের উপর, আমার মনে হয় না যে জামাত ইসলামের টপ লিডাররা পিয়ার, এটা এখনো হয় না। পরিপূর্ণ ব্যাখ্যাটা কিন্তু এখনো হয় না। আমরা ভাষা শুনি, ইতিহাস দেখি, আমরা এখানে পিয়ার আছে, এই রাষ্ট্রে পিয়ার আছে, এই রাষ্ট্রে পিয়ার আছে। সর্বশেষ আপনার নেপালের পিয়ারের কাহিনী শুনলাম, সেখানে পিয়ার পদ্ধতিতে ভোট হয়েছে এবং সেখানে
একটা টার্মের মধ্যে 3টা গভর্নমেন্ট পদত্যাগ কিন্তু করছে। আসলে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট, তাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি এক? কারণ বিপ্লব পরবর্তী সময়ে তো আমরা মব সন্ত্রাস দেখলাম, বিভিন্ন অরাজকতা দেখলাম, সেখানে কি আসলে নতুন করে জনগণকে পিআর পদ্ধতি বোঝানোটা আসলে যৌক্তিক মনে করছেন না? সেই জন্য কি বিএনপি অবশ্যই অযৌক্তিক। কারণ আমি তো আমার কথাই বললাম যে জনগণ তো এটা চাচ্ছে না। এটা কিন্তু আমরা জনগণের সঙ্গে মিশে দেখেছি, জনগণের সঙ্গে কথা বলে দেখেছি, জনগণ কিন্তু পিআর পদ্ধতি বোঝে না এবং জনগণ পিআর পদ্ধতি চায় না। আমরা জনগণের দল, আমার দল বিএনপি জনগণের দল, সো পিআর পদ্ধতির বিপক্ষে আমরা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু আবেদুল ভাইয়ের কাছে আসবো। সেটা হচ্ছে যে খায়রুল বাশার ভাই যেটা বললো যে জনগণ আসলে পিআর পদ্ধতি চাচ্ছে না, আপনি কি বলবেন এই বিষয়ে? জনগণ কি চাচ্ছে না পিআর পদ্ধতি? এবং সেই সাথে একটু বলবেন যে জনগণ কি আসলে পিআর পদ্ধতি বোঝে আমজনতা, এবং যদি না বুঝে থাকে তাহলে এই তো বারবারই যেটা প্রেস সচিব বলছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তো নির্বাচন খুব তো বেশি দূর সময় নেই, আসলে জনগণকে এটা বোঝানোর জন্য খুব বেশি সময় আছে কিনা? ধন্যবাদ। আসলে জামায়াতে ইসলামী যে দাবিটা পিআরের পক্ষে, এবং তিনি আরেকটি কথাও কিন্তু বলেছেন যে আপনি নিজেও হয়তো বা বোঝে না। এটা খায়রুল ভাই যদি ধারণা করে থাকেন, ধারণা করে কথা বলা, আপনাদের টপ লিডাররা কিন্তু পিআর সম্পর্কে ধারণা করে কথা বলাটা, পিআর সম্পর্কে, এই পিআর পদ্ধতি সম্পর্কে আপনাদের টপ লিডাররা কিন্তু আমার কাছে যৌক্তিক ব্যাখ্যা তারা দিতে পারে না। ঠিক আছে, এবং আমাদের রাজনৈতিক নেতারাও সেটা মেনে নিয়েছে যে যৌক্তিক ব্যাখ্যা তারা এই পিআরের পক্ষে দিতে পারে না। আচ্ছা, এটা যাই হোক, এটা ধারণা করে কথা বলা ঠিক নয়। আমি ধারণা না, এটা তো বলতে চাচ্ছি, এটা তো সম্মুখে আসছে। এটা হলো যে এই যে পিআর বলতেছেন আজকে বোঝে না, কিন্তু একটা সময়ের ব্যবধানে পিআর কিন্তু ওনারাও বুঝবেন এবং পিআরের জন্য হয়তো আন্দোলন করবেন। কিন্তু সেই সময়টা কি আছে? সেই কথাটা বলবেন না, এইবার হয়তো করবেন না, এই নির্বাচনে আগে করবেন না। যেমন কেয়ারটেকার এক সময় ওনারা বুঝতেন না, কেয়ারটেকার ফর্মুলা দিয়েছিলেন জামাতের আমির অধ্যাপক গোলাম আজম সাহেব। তখন আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতারা বলেছিলেন যে কেয়ারটেকার পাগল, শিশু আর ইয়েদের, এরা বোঝে, আর কেউ বোঝে না। তো পরবর্তীতে কিন্তু আবার ওনারাই একটা নির্বাচন করতে হয়েছিল। এই যে খায়রুল ভাই আজকে বললেন যে টাকা খরচ হবে, এই হবে, সেই জন্য মানে হানা ভোট দিতে যাচ্ছেন না, কিন্তু তখন একটা জাতীয় নির্বাচন করতে হয়েছিল। সম্ভবত আমার ধারণা আমি তখন এর বিরোধিতা করে আন্দোলন করেছিলাম, আমার মনে আছে। 20-22 দিন ক্ষমতায় ছিলেন তারা, কিন্তু এই ক্ষমতার মধ্যে তাদেরকে আবার সংসদে কেয়ারটেকার আইন পাশ করতে হয়েছে। পাশ করে পরবর্তীতে আবার কেয়ারটেকার আইন পাশ করে তাদেরকে নির্বাচন দিতে হয়েছে। তা আমার ধারণা যে আজকে পিআর বুঝতে পারছেন না, হয়তো সংখ্যাগরিষ্ঠ ওনারা পাবেন, একটা আত্মপ্রত্যয় আছে, কিন্তু এই জনমত কিন্তু চিরদিন একরকম থাকে না। এক সময় এই পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ। আজকে যেমন বিএনপির রমরম অবস্থা, মানে মানুষ মানে বিএনপির প্রধান দল মনে করে মুসলিম লীগ, আজকে মুসলিম লীগ কিন্তু নেই, তাদের খুঁজে পাওয়া যাবে, হাতির লাগে খুঁজে পাওয়া যাবে। তো মুসলিম লীগের মুসলিম লীগগুলো না, আমি ওখান থেকে আসি, মুসলিম লীগের সমসাময়িক তো আপনারা, আপনি তো মুসলিম লীগের না, আমি সেটা বলছি। মুসলিম লীগ লোকগুলো অনেকে বিএনপিতে গেছেন, অনেকে অন্য দলে গেছেন, তারা কিন্তু আর নাই। তো এখন ব্যাপারটা হলো যে এই এক সময় যখন তাদের, আমি দোয়া করি আল্লাহ তাদের জনপ্রিয়তা রাখুক, কিন্তু যদি এক সময় কমে যায় তখন তারা বলবেন যে একদলীয় সরকার ব্যবস্থা রোখার জন্য ফ্যাসিস্ট হয়ে ওঠে কখন মানুষ, যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন সে স্বাধীনভাবে যায়, দিনকে রাত, রাতকে দিন বানায় ফেলে, যেটা হাসিনার জীবনে ঘটছিল। এইটাকে রোখার জন্যই জামাত বলছে যে পিআর পদ্ধতি হলে এখানে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে, প্রধান দল তার ক্ষমতায় থাকবে, বিরোধী দল আসন পাবে, ছোটখাটো দল একটা দুটো করে পাবে, সব মিলিতভাবে একটা দেশ পরিচালনা, তখন ফ্যাসিস্ট হয়ে ওঠার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি আমি বলতে চাই যে তারাও বুঝবেন একটা সময় এই টার্মের পরে হয়তো একটা মানে পট পরিবর্তন হবে, যুব সমাজের চিন্তা চেঞ্জ হবে, যেটা অলরেডি কিন্তু যুব সমাজের চিন্তা চেঞ্জ হয়েছে, ওইভাবে কিন্তু আর অবস্থাটা ওই অবস্থায় নেই। কিন্তু এনসিপির নাহিদ ইসলাম তো আবার বলেছেন যে পিআর পদ্ধতি জামাতের একটি রাজনৈতিক প্রতারণা, এই ধরনের তিনি মন্তব্যও করেছেন। কিন্তু এনসিপি এই সময়ে সেই ধরনের পিআর পদ্ধতি নিয়ে মন্তব্য আপনি কিভাবে দেখছেন? এনসিপি বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময় করছে। এক সময় তারা জামাতকে পীর মানত, এখন তাদের যে সুযোগ সুবিধা বা তারা যা করতে চাচ্ছে এটা তো আসলে দেশের জন্য কল্যাণকর আমরা মনে করি না।
এগুলোর যখন বিরোধিতা করছি তখন তারা অন্য জায়গায় শেল্টার নেওয়ার চেষ্টা করছে, অথবা সেখানে না পেয়ে আবার ভিন্ন মন্তব্য করছে। এই জন্য তাদেরকে আমরা, তাদের রাজনৈতিক অধিকার আছে মন্তব্য দেওয়ার, মন্তব্য করার। আর গণতান্ত্রিক দেশে তো পক্ষে বিপক্ষে কথা বলার সবারই সুযোগ আছে, এই জন্য তারা বলছে। কিন্তু আমরা এটা মনে করি তাদের এই কথাটা ঠিক নয়, কারণ জামাত দেশের কল্যাণের জন্যই আগামী দিনে যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবার আত্মপ্রকাশ না করে, এই জন্যই পেয়ার পদ্ধতি চাচ্ছে। জি, এবার আমি আরেকবার হচ্ছে যে খায়রুল ভাই আপনার কাছে আসতে যাব, সেটা হচ্ছে যে আবেদুল ভাই যেটা বলছেন যে আবারও যেন ফ্যাসিস্ট তৈরি না হয় সেজন্যই কিন্তু তারা পিয়ার পদ্ধতির কথা বলছেন। কিন্তু আপনারা কেন আসলে পিয়ার পদ্ধতি চাচ্ছেন না? এতে কি কি মনে হচ্ছে যে আপনারা কোনো কিছুতে পিছিয়ে পড়বেন, অথবা আপনাদের সংখ্যা গরিষ্ঠতা এটা কমে যাবে, বা আবারও ফ্যাসিস্ট তৈরির কোনো কিছু আপনারা কোনো আশঙ্কা এটাতে করছেন না? কেন চাচ্ছেন না আসলে পিয়ার? একটু কথা বলতে হয়, আমি আপনার কথা আসছি। উনি যেটা প্রথমে একটা কথা বললেন ওনার আগের কোশ্চেনে, যে ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাইছিলেন। তত্ত্বাবধায়ক তো বলেন না, ওনারা কেয়ারটেকার বলেন। তো ওনারা কেয়ারটেকার সরকার চাইছিলেন, ওনাদের নেতার এটা প্রথম দাবি ছিল। যাই হোক, এগুলো ইতিহাস। সেই সময় আমাদের নেত্রী বা আমাদের দল কিন্তু জনগণের অনুভূতি বুঝতে পেরেই কিন্তু পার্লামেন্ট, নতুন করে পার্লামেন্ট বসিয়ে সেখানে কিন্তু এটা পাস করেছিল। আমরা তো বললাম যে আমরা জনগণ সম্পৃক্ত। আন্দোলনের মুখে কিন্তু আন্দোলনের মুখে আন্দোলন, আপনারা আওয়ামী লীগের সময় ফ্যাসিস্টদের সঙ্গে তখন আওয়ামী লীগ আন্দোলন করেছিলেন। আপনারা তো একা আন্দোলন করেন না, সবাই মিলে, এবং সবাই মিলে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে অন্য দল ছিল না, অন্য দল ঠিক আছে, কিন্তু মূল দল তো ছিল আওয়ামী লীগ। তো যাই হোক, উনি যেটা বললেন যে আমরা ব্যঙ্গ করেছি যে তত্ত্বাবধায়ক সরকার পাগল করে, এইটা না। আমাদের নেত্রী এ সময় বলেছিল নিরপেক্ষতার প্রশ্নে, যে নিরপেক্ষ কোনো ব্যক্তি যদি থাকে সেটা শিশু আর পাগল ছাড়া থাকতে পারেন, এটা কিন্তু উনি বলেছিলেন। আসলে কি নিরপেক্ষ ব্যক্তি আছে? আমরা যদি ধরেন ডক্টর ইউনূস সাহেব আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার প্রধান, উনিও তো কোনো না কোনো দলকে ভোট দিবে বা অতীতে দিয়েছে, ওনার তো একটা আইডিওলজি আছে। ওদের নিরপেক্ষ বলে আসলে কোনো শব্দ নেই এটা। আর আপনি যেটা বলতে চান যে আবার ফ্যাসিস্ট তৈরি হবে কিনা, এটা আপনি দেখেন সংখ্যার আনুপাতিক হারে আপনাকে পার্লামেন্ট মেম্বারে সিলেকশন দেবে। এখানে তো আরো বড় ফ্যাসিস্ট সৃষ্টি হবে। আমার দলের মূল নেতা, চিফ নেতা, যিনি যেটা বুঝবে যে আবিদুর রহমান সোহেল বগুড়া সদর 6 আসনে খুব জনপ্রিয় ব্যক্তি, এখানে জামাত ইসলাম ভোট পাইছে এত, আমি তো আবিদুর রহমান সোহেলকে দিব না, আমি আরেকজনকে আমি নিয়ে এসে আবিদুর রহমান সোহেলের জায়গাটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু হবে। তখন পয়সার অর্থনৈতিক খেল হবে, তখন বিনিময়ের প্রশ্ন আসবে, আপনজনের প্রশ্ন আসবে, স্বজনপ্রিয়তির প্রশ্ন আসবে, এটা কিন্তু আসবে। তো এইগুলো কারণেই তো আরো বড় ফ্যাসিস্ট হবে। আমি আবিদুর ভাই এখানে যোগ্য, আমি আবিদুর ভাইকে দিব না, আমি নেতা, আমি মুখকে চয়েস করে আমি তাকে দেবো। এটা কি অবাস্তব কথা বলছি? এটা কিন্তু বাস্তবতার নিরিখেই বলছি। তো এই পদ্ধতি আসলে এগুলো এখন নির্বাচনের আগে এই কোলাপানি উনি যেটা আরও বললেন যে আমরা নির্বাচনমুখী আগেই প্রার্থী তা করেছি, তো ওনাদের মনের মধ্যে কিন্তু একটা আছে, চিন্তা ভাবনা আছে। সেটা হলো কি, যত দিন যাবে আমরা বিএনপির নামে আরও প্রোপাগান্ডা সৃষ্টি করে বিএনপিকে আরও পিছিয়ে দিব। এইটা হলো ওনাদের। ওই যে মব সন্ত্রাস বললেন, এটা কারা করছেন? এটা আপনারা পরিষ্কার, মিডিয়ার লোকজন তো আরও বেশি পরিষ্কার। মব সন্ত্রাস, মব গুজব, এগুলো কারা ছড়াচ্ছে, এগুলো কোত্থেকে আসছে, এগুলো কোত্থেকে আসছে, এগুলো ভালো করে খতিয়ে দেখতে হবে। এগুলো কিন্তু বিএনপির লোক করছে না, সাধারণ জনগণ করছে না। যাদের মধ্যে দুরভিসন্ধি আছে, ওনাদের মনের মধ্যে ইচ্ছা বাসনা আছে, নির্বাচন যদি আরেকটু পিছিয়ে যায়, বিএনপিকে আমরা অপপ্রচার চালিয়ে আরও ব্যাকফুটে পাঠিয়ে দেবো, তখন আমরা নির্বাচন করলে আমরা জয়লাভ করতে পারবো। এইটা হলো তাদের চিন্তা চেতনা, রাজনৈতিক চিন্তা চেতনা। ওনারা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে, ওনারা কিন্তু ওই যে ডবল স্ট্যান্ডার্ড বললাম, ওনারা প্রার্থীরাও মনোনয়ন দিয়ে রেখেছে, আবার পিএর নিয়ে রাজপথ গরম করছে, পিয়ার পদ্ধতি না দিলে নির্বাচনে হবে না, এই সেই নির্বাচন ঠেকানো, তো সবার সামনে আসছে, পরিষ্কার না? তাহলে এইটা ডাবল স্ট্যান্ডার্ড হলো না? আমি প্রার্থী মনোনয়ন দিয়ে আমি প্রার্থীকে আমার সেই এলাকায় নামিয়ে দিয়েছি, তোমরা কাজ করো, আবার আমি নির্বাচন নিয়ে আমি জলঘোলা করছি। তো এইটা তো ডাবল স্ট্যান্ডার্ডই হইল। কাজেই এগুলো বাদ দিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবদের অনেক শহীদ হয়েছে, অনেক রক্ত ঝরেছে, অনেক পরিবার আজকে অসহায়ত্ব বরণ করেছে, পরিবারের উপর যে ক্ষমতার সম্পূর্ণ ব্যক্তিটি মারা গিয়েছে, এগুলোর পাশে আমরা আসলে সঠিকভাবে কোনো রাজনৈতিক দলই কিন্তু এখনো দাঁড়ায় নাই। এবার একটা রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এদেরকে পুনর্বাসন ওইভাবে আসলে করাটাও সম্ভব হবে না। আমি
তাই মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে যেহেতু এটা আমরা তো আপনার জনগণ থেকে বেরিয়ে যাচ্ছি তা না, জনগণই ভোট দেবে সেই নির্বাচন, জনগণই সিদ্ধান্ত নেবে যে রাষ্ট্র পরিচালনা করবে কে। সেই মাধ্যম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, আমরা ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো, এইটা আমি বিশ্বাস করি। এবার একটু আমি যে আবেদুল ভাইয়ের কাছে আসতে চাই, যেটা আসলে খায়রুল বাশার ভাই বলছিলেন যে পিআর পদ্ধতি, গণভোট, এগুলো তিনি যেটি আসলে তার কথা সারমর্ম যে এটি নির্বাচন পেছানোর একটি কৌশল হতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? এবং সেই সাথে বলবেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয় এবং জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না হয়, তাহলে আসলে আপনারা জাতীয় নির্বাচনে যাবেন কিনা ফেব্রুয়ারিতে? আমাদের যে 5 দফা, এর মধ্যে পেয়ারটা তো আমরা জনগণের কাছে উপস্থাপন করেছি এবং এটা একটা আমাদের দাবি। জনগণের কোটেই এখন বল, জনগণ যদি এটা পক্ষে থাকে তাহলে পেয়ার পদ্ধতি হবে, সরকারও মানবে। কিন্তু জুলাই সনদ এমন একটা বিষয়, এটাকে আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই গোটা জাতির ক্ষতির পক্ষে থাকতে পারি না। এবং জুলাই আন্দোলনে যেমন আমাদের ভূমিকা ছিল এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনে করে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা থাকবো মাঠে, এটা আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে কথা বলেছেন। এবং শুধু আমরা একা নয়, আমাদের সাথে আরও 8টা দল আছে এবং আরও অনেকে মনে করে যে 5টা দাবির সাথে হয়তো সবাই ঐক্যমত পোষণ করে না, কিন্তু জুলাই সনদের সাথে অধিকাংশ দল মনে করে যে এটা আইনি ভিত্তি আসা দরকার। তারপরে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে আপনারা জাতীয় নির্বাচনে যাবেন না? এটা আমরা এখনই বলবো না যাবো কি যাবো না, এটা তো কেন্দ্রীয় ডিসিশনের ব্যাপার। আমি এখান থেকে একটা জেলা পর্যায়ের নেতা, এটা আমি যাবো না এটা বলতে পারি না। তবে আন্দোলনের এখন পর্যন্ত যে গতি, তাতে জুলাই সনদটা জাতির জন্য জরুরি, এটা জাতির সামনে উপস্থাপন করছে। সরকারের কাছেও একটা আলটিমেটাম দিয়েছে, 11 তারিখ থেকে একটা ঢাকা চলো ঢাকা চলো কর্মসূচি আসতে পারে। হয়তো ওনারা বলবেন যে এটা ভোট করার মানে পিছানোর দরকার। তো এটা যদি ভোট তারা চান ফেব্রুয়ারিতে ভোট হোক, তাহলে জুলাই সনদের সাথে এটা বাস্তবায়নের জন্য হ্যাঁ না ভোটে একমত হয়ে গেলে তো ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা স্বাক্ষর করলেন কেন? একটু বলি, যদি আপনার এই নভেম্বরের হ্যাঁ না ভোটটা কিন্তু বেশি সময় লাগে না, অনলাইনের যুগ, প্রচার হবে, মানুষ যাবে হ্যাঁ বা না, কি কি বিষয়ে আমরা ভোট চাই, এগুলোর পক্ষে আছেন কি না আছেন, এটা সরকারিভাবে প্রচারণা চলবে, ব্যক্তিগতভাবে চলবে, অনলাইনে সাংবাদিকরা আপনারা চালাবেন। 15 দিন সময় দিলেই আপনার হ্যাঁ না ভোট সম্ভব। আর এখন এটা তো আধুনিক যুগে এটা খুব সহজ ব্যাপার হয়ে গেছে। এটা যদি হয়ে যায় তাহলে একটা বড় বিষয় ফয়সালা হয়ে গেল। তারপরে ফেব্রুয়ারিতে 7 তারিখে 12 তারিখে যেভাবেই হোক একটা ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন ডেট হতে পারে। জামাত সবসময় নির্বাচনের প্রস্তুত, জামাত ইতিপূর্বে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে, জামাত সবসময় একটা গণতান্ত্রিক আন্দোলনের সাথেই ছিল। জামাত কোনো সময়ই মানে জঙ্গিদের মতো কোনো আচরণ করেনি। এই পাকিস্তান আমল থেকে যেমন প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল। আপনার 90 দেখেন, বাস্তবতা ছিল দেশের স্বাধীনতার প্রেক্ষাপট, 54 বছর পর দেশের স্বাধীনতার প্রশ্ন, বড় প্রেক্ষাপট আর কিছু হতে পারে না। খায়রুল ভাই, এখন জামাতের এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে আমরা ভারতের অধীনে চলে যাচ্ছি, এই জন্য তার একটা রাজনৈতিক স্ট্যান্ড নিয়েছিল, যেটা আজকে আজকে আমরা সেটা বুঝতেছি, যেটা আমরা ফ্যাসিস্ট আমলে বুঝলাম। আজও কিন্তু আমরা ভারত ডিভাইডের সময় আপনারা তখন তো পাকিস্তান পক্ষে ছিলেন না, আপনারা ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তানের পক্ষে তো আপনারা থাকেননি, সেটাও তো এই ব্যাপারে জামাত এগুলো ব্যাখ্যা শুনেন, যার সৃষ্টি শুনেন। আমি আমার বক্তব্যে একটা কথা বলি। আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে আপনার চিন্তা করে দেখেন, জামাত কিন্তু সামনে থেকেই, এমনকি আপনাদের সাথে যখন আওয়ামী বিরোধী আন্দোলন আমরা করেছি তখন তো আপনাদের সাথেই ছিলাম। আমি কিন্তু সত্যি কথা বলতে, তখন যে ছিল, যখন আপনার দেশ বিরোধী কাজ করছে, কি একটা মানছেন না, তখন আমাদের আন্দোলন করতে হয়েছে। অনেক আন্দোলনে আমি সাক্ষী, বগুড়ায় শিবিরের সভাপতি ছিলাম, জামাতের শহরে আমি যাচ্ছি, এভাবে মাঠের মধ্যে থাকতে হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধেও আপনাদের নিয়ে আন্দোলন করতে হয়েছে আবার এরশাদের বিরুদ্ধেও সবাই মিলে আন্দোলন করছি, আবার আপনাদের বিরুদ্ধেও আওয়ামী লীগের সাথে নিয়ে আমরা জাতীয় পার্টির সাথে আমি মাঠে ময়দানে ছিলাম। আমাদের মূল টার্গেটটা ছিল যে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা নিয়মের মধ্যে আসতে পারি কিনা। যখনই আমরা নিয়মের ব্যত্যয় দেখেছি তখন আমরা সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গেল না বিএনপির বিরুদ্ধে গেল না জাতির বিরুদ্ধে গেল, আমরা মাঠে নেমে পড়ছি। সুতরাং আমরা নির্বাচন চাই, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ অন্য কোনো ওয়ে নাই। আর বাংলাদেশে যদি এখন নির্বাচন না হয় খালি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, জামাতও ক্ষতিগ্রস্ত হবে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা নির্বাচনের বিপক্ষে নই। আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি দেন, এটা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নিক। আমার মনে হয় যে আমাদের কিন্তু আপনারা কি আসলে আইনি ভিত্তি চাচ্ছেন জুলাই সনদের? আমার কাছে তো মনে হচ্ছে যে আপনি আইনি ভিত্তি চাচ্ছেন। আপনার কেন মনে হচ্ছে না যে ওনারা আসলে জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন? ওনারা তো জুলাই সনদের স্বাক্ষরের দিনে দেখেন ওনারা যে স্বাক্ষর করে আসছে, স্বাক্ষর থেকে তো পিছ পাওয়া হয়নি ওনারা। তাহলে আবার স্বাক্ষরও করছেন, আবার জুলাই সনদ বাস্তবায়নের জন্য হানা ভোট দিতে হবে, গণভোট দিতে হবে। আপনি সবই তো স্বাক্ষর তো করতেই হবে। সেখানে কি আপনি অন্য দলগুলোকে নিয়ে যেতে পারছেন? আমি তাহলে এনসিপি 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করছে। আচ্ছা, বিএনপি করছে, বিএনপি তো স্বাক্ষর, বিএনপি তো বলতেছেন যে স্বাক্ষর। আপনি এইটাকে স্বাক্ষর করে রেখে আপনি আগামী নির্বাচনে জাতীয় সংসদ যেটা হবে সেই পার্লামেন্টের দিকে দিয়ে পাঠিয়ে দেন। সেই পার্লামেন্ট ভাই ওই যে পার্লামেন্ট সেটা 3 দলের রূপরেখা বাস্তবায়ন হয়নি। এটা তো শোনেন, আপনাদের কথা তো আসলে শোনেন। আমি আমার রাজনৈতিক মাঠে একটা কথা বলি, সেটা হলো কি শোনেন, জামাত ইসলামের সৃষ্টি হলো পাকিস্তানে। আপনি পাকিস্তানের কথা একটু বলছেন, পাকিস্তান আগে থেকেই, এই কারণে আমি কথাতে গেলাম। তা আপনাদের কিন্তু বলা উচিত, আগে লিখতেন জামাত ইসলামী বাংলাদেশ, এটা ঘুরে এখন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশকে সামনে নিয়ে আসছেন, আগে বাংলাদেশকে পিছিয়ে রাখছিলেন। আপনাদের কিন্তু বলা উচিত জামাত ইসলামী পাকিস্তান শাখা বাংলাদেশ, এইটা বোধ হয় বাস্তবতা। কারণ সৃষ্টি যেহেতু পাকিস্তানে, আপনি যদি বাংলাদেশের ব্র্যান্ডেড ধরেন আমাদের বিএনপি, আমি যদি ইউএসএতে বিএনপির কমিটি করতে চাই, সেখানে কিন্তু লেখা থাকবে বিএনপি ইউএসএ শাখা বিএনপি। আমি যদি আপনার আপনি অন্য কোনো কান্ট্রিতে করতে চাই, সেই শাখা থাকবে। তো ওনাদের সৃষ্টি তো পাকিস্তানে, তো ওনারা কেন বলেন না জামাত ইসলামী পাকিস্তান বাংলাদেশ শাখা? এটা তো বলতে হবে তাদেরকে। উনি নিজেও স্বীকার করছেন পাকিস্তান আমল থেকে আমরা, এবং ওনারা কিন্তু বাংলাদেশে এখন সবচেয়ে প্রবীণ দল। আওয়ামী লীগ নাই এখন, আর মুসলিম লীগও নাই ওনার কথা অনুযায়ী। সবচেয়ে প্রবীণ দলকে জামাত ইসলাম। তো এই প্রবীণ দলের অতীতের যে কর্মকাণ্ড, অতীতের যে আপনার ওই যে আমি বললাম যে আপনি 71-এর প্রেক্ষাপট, ওটার প্রেক্ষাপট ভিন্ন ছিল, আপনি তো শুনলেনই। এইটা কিন্তু ওনারা কিন্তু 71-এর প্রেক্ষাপট এখনও কিন্তু তারা পরিষ্কার করে না। কখনো মাপ চায়, ওভারঅল মাপ চায়, আবার কখনো এটা আপনারা মিডিয়া মহল সবই জানেন। আমি যদি আমার কাছে যদি জামাত ইসলাম যদি ওনাদের যে কর্মকাণ্ড এই পাকিস্তানে এগুলো যদি ধরেন স্বাধীনতার প্রশ্নটা যদি ক্লিয়ার করতে পারতো, আমার মনে হয় যে আমিও জামাত ইসলামকে কিছুটা হলে ভালোবাসতাম। ঠিক আছে, ওনারা কিন্তু এটা করতে পারে না। ওনাদের এই যে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড যেটা, এটা তো পাকিস্তান ওনাদের যে সৃষ্টি হচ্ছে সেখান থেকেই। ইন্ডিয়া পাকিস্তান রাইট হচ্ছে, ওনারা পাকিস্তানের বিপক্ষে ছিল। বাংলাদেশ পাকিস্তান রাইট হচ্ছে, ওনারা পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল। তো এই জিনিসটা ওনারা পরিষ্কার করে না কেন? এবং আরেকটা জিনিস আপনারা দেখেন, গুপ্ত রাজনীতি এটা কারা করে? উনি বললেন আমরা জঙ্গি না বা অন্য কিছু না। গুপ্ত রাজনীতি আপনি কোথায় হয়? আপনি আফগানিস্তান যান, দেখেন সেখানে কিন্তু গুপ্ত রাজনীতি আছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের গুপ্ত রাজনীতি সেখানে চলে, হয়েছে ইতিপূর্বে অনেক কিছু হয়েছে ওখানে। তো দেখেন, আজকে আমি জামাত ইসলামী সমর্থক, আমি শিবিরের সমর্থক। 17 বছর একটা সংগঠনের মধ্যে আমি ঢুকে থাকলাম, তাদের স্লোগান দিলাম, এটা তো আমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তখন জানি না তারা আবার নৌকা মার্কা ভোটও দিচ্ছে কিনা ওই সময়, এটা কিন্তু জানা নেই আমার। হতে পারে, কারণ যেহেতু আওয়ামী লীগ ভোট করছে। আমি আসলে সেটা জানতে চাইবো তার কাছে যে তিনি আসলে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন কিনা, কিন্তু তার আগে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। আপনি দেখেন ডাকসু বিপি হয়েছে সাদিক কায়ুম, ছাত্রলীগের স্লোগান দিতে দেখেন না, অনলাইনে তো এখনো ভাসছে সব। তো ওই ছেলেটা যখন আওয়ামী লীগের ভোট হয়েছে তখন তো ওকে ভোট দিতে যেতে হয়েছে। আমি আসলে জানতে চাবো যে আসলে তারা আসলে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন। জি বলেন। আমার কাছে একটা ভয় হয়, একটা সংশয় হয়, সেটা হচ্ছে আজকে যারা এই গুপ্ত রাজনীতি থেকে বের হয়েছে আরেকটা ক্লোজ বদলে আরেকটা রাজনীতি করতেছে, এরা যে আবার ভবিষ্যতে ক্লোজ বদলাবে কিনা খুব ভালোভাবে খেয়াল করবেন। এটা এনসিপি এবং জামাত ইসলাম, এটা দুইটার মধ্যে যে অবস্থা,
আজকে শেখ হাসিনা কয়েকদিন আগে আপনার একটা বিবৃতি দিচ্ছে, যদি ছাত্রলীগ অপরাধী হয় তাহলে এই সাদিক কাইয়ুম, হাসনাত, তারপর কি সাজিল যারা আছে এদেরও বিচার হওয়া দরকার। তারা ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ অপকর্ম করছে। তা আমার যেটা ভয় হয় আবার কোনো রিভল্ট হবে কি না। এরা এই যে আজকে শিবিরের ব্যানারে আছে, এনসিপির ব্যানারে আছে, এরা আবার রিভল্ট করে ছাত্রলীগকে আবার প্রতিষ্ঠিত করবে কিনা কোনো সময়, বা শেখ হাসিনার আদর্শকে আবার বাস্তবায়ন করবে কিনা, এই রিভল্ট কিন্তু হতে পারে, কারণ এটা অতীতের ইতিহাসে দেখিয়ে আচ্ছা, এখানে আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যেটা বলছিলেন গুপ্ত রাজনীতির কথা বলছিলেন, গুপ্ত রাজনীতির কথা, এবং আরেকটি যেটি বলছিলেন যে নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, তাদের বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ, কিন্তু জুলাই আন্দোলনে তাহলে আপনারা একসাথে ঐক্যবদ্ধভাবে কিভাবে আপনারা আন্দোলনটা করলেন? তখন তো আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, জুলাই আন্দোলনের পরে কেন আপনাদের এই অনৈক্যতা সৃষ্টি হলো? জুলাই আন্দোলনের যদি 10টা সিঁড়ির প্রয়োজন হয়, জি, সেখানে কিন্তু 9টা সিঁড়ি বিএনপি তৈরি করছে। বিএনপির আপনি জানেন 4,500-এর উপর কর্মী নিহত হয়েছে এই আন্দোলনে। এই 9টা সিঁড়ি যখন তৈরি করছে, লাস্ট সিঁড়িটাতে তখন জনগণের সঙ্গে অনেকেই নেমে আসছে। অনেক, আমি তো বললাম ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ট্যানার থেকে শুরু করে অনেকেই নেমে আসছে। তো এইটাকে আপনি অস্বীকার করার জায়গা নেই। জামাতরা আপনার ছাত্রলীগের মধ্যে যা লোকের রাজনীতি করছে, কিন্তু আন্দোলনের প্রশ্নে কিন্তু মাঠে কিন্তু বিএনপির মতো এরকম অত সরব ছিল না। আমরা যেটুকু পারছি সরব থেকে রাজনীতি করছি, গুপ্তভাবে কিন্তু আমরা রাজনীতি করি নাই। তো 9টা সিঁড়ি বিএনপি তৈরি করার পর 10 নম্বর সিঁড়িতে সবাই মিলে করে আজকে স্বৈরাচারকে হটানো হয়েছে। এটি হলো বাস্তবতা। ওখানে আমরা তো ওই সময় কি আসলো না আসলো, আন্দোলনের সময় সবাই আসতে পারে। ইভেন যারা ভদ্র আওয়ামী লীগ ছিল, যারা আওয়ামী লীগের এই দুর্বৃত্তায়ন চায় নাই, এই ফাঁসিবাদ চায় নাই, সেই ভদ্র আওয়ামী লীগেরও কিন্তু এই আন্দোলনে কিন্তু সমর্থন দিয়েছে। আপনারা জানেন তো, অনেক ভদ্র আওয়ামী লীগ তারাও বলছে যে এই ফাঁসিবাদ, এই আওয়ামী লীগ সরকারের পতন হোক, কিন্তু সে আদর্শের দিক থেকে হয়তো আওয়ামী লীগের সাপোর্টার ছিল বা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করতো, এরকম আছে। একটা বিপ্লবের সময় কে আসবে না আসবে এটা দেখে কিন্তু বিপ্লব হয় না। আপনার বিপ্লবের পক্ষে যারা আসবে তারাই বিপ্লবী, এটা আপনাকে মানতে হবে। যারা বিপ্লবের পক্ষে থাকবে তারাই বিপ্লবী। সো এখানে যারা সম্পৃক্ত হয়েছে, আমি মনে করি এই বিপ্লবে তাদের সবারই অবদান রয়েছে। জি, এবার আমি একটু আবেদুর ভাইয়ের কাছে আসবো, যে খায়রুল বাশার ভাই যেটি বলছিলেন যে তারা আসলে গুপ্ত রাজনীতি করেছেন এবং গুপ্ত রাজনীতি থেকে আসলে নৌকা মার্কায় ভোট দিয়েছেন কিনা, এরকম একটি কথা বলেছেন। এই বিষয়ে আপনি একটু বলবেন, এবং সেই সাথে বলবেন যে এই যে জুলাই আন্দোলনে আপনাদের যে রাজনৈতিক একটা ঐক্য দেখা গেল, জুলাই আন্দোলনের পরে কোথায় সেই ঐক্য, নাকি এখনো আছে আমরা বুঝতে পারছি না? খায়রুল ভাইকে ধন্যবাদ। আর নৌকায় ভোট দিচ্ছে কিনা এটা খায়রুল ভাইকেই তদন্ত করতে হবে, কারণ ওই তদন্তের দায়িত্ব তো আমরা নিতে পারি। তার তদন্ত আসে না। আমি একটা দলের সক্রিয় কর্মী, আমি নৌকা মার্কার স্লোগান দিচ্ছি, নৌকাকে ভোট দিব। ঢালাও কথা বলে দিলে তো হবে না। ঢালাও না, এটা তো ঢালাও না, এটা তো দৃশ্যমান, এটা তো অদৃশ্য কিছু না। বা এটা তো আপনাকে আমি গোপন কোনো কথা বলিনি, অসত্য কোনো কথা বলিনি। না না, আমি এটা বলতেছি, আপনি কথাটা বলতে দেন। আপনাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেব কিন্তু বলছেন যে এই আন্দোলনে আমরা ছিলাম না, এগুলো পরিষ্কার, এটা এখন আপনি ইউটিউবে বা ফেসবুকে ছিল না, আমরা আমাদের কোনো ভূমিকা নাই, এই আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নেই, দেখবেন উনি বলছেন যারা ওই কোটা বিরোধী, কোটা আন্দোলন তাদেরই অবদান। এবং আপনার রেজবি সাহেব যেভাবে বলছেন মাসুম বাচ্চারা এটা করছে, আপনারা করেননি, বিএনপি করেন, উৎসাহ দেওয়ার জন্য। যাই হোক, এটা তাদেরকে উৎসাহ দেওয়া, এটা তো ফ্যাসিবাদ যখন বিএনপিকে ধরতো, কাউন্ট করে ধরতো, এই কারণে ওটাকে উন্মুক্ত রাখা আমাদের পলিসি ছিল, আমাদের গুপ্ত হয় নাই। আমি একটু কথা বলে নিই। এবং এই আন্দোলনে কারা ভূমিকা রাখছে কারা রাখেনি, এটা কিন্তু এই ব্যক্তিরা শহীদ হয়েছে কত, 2000, বাদ বাকি সবাই বেঁচে আছেন, তারা মাঠে ময়দানে কিন্তু এখনো সাক্ষী, কে ময়দানে ছিল কে ছিল না, কে কোথায় ছিল, এটা তারা সাক্ষী। এই জন্য আমি বা খায়রুল ভাই বললেই সেটা তাদের অবদানটা মানে মেলান হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আমরা এই যে ইমিডিয়েট যে 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখলাম, এখানে তো সবচেয়ে মেধাবী এবং বাছাই করা ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, জাকসুতে পড়াশোনা করে, চাকসুতে করে, রাজশাহীতে করে। যদি তারা আওয়ামী লীগই করবে বা আওয়ামী লীগের লোকই ছিল, তাহলে এই যে মেধাবী ছেলেগুলো তাদেরকে আমরা এত হাবাগোবা মনে করতে পারি? একটা আওয়ামী লীগের বলি
আপনি ওভারঅল নেবেন কেন? আপনি ওভারঅল নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব ছাত্র নিচ্ছেন কেন? আপনি আপনাদের যারা আত্মগ্রহণ করেছিল তাদের কথা, ব্যাপারে সে তো বিপুল ভোটে নির্বাচিত হলো, তারপরে জিএস বিপুল ভোটে নির্বাচিত হলো। শুধু তাই নয়, মানে মাত্র 4টা সিট ছাড়া বাদ বাকি সবই তো তারা পেল। তো আওয়ামী লীগের গুপ্ত শাখা, গুপ্ত দল, আওয়ামী লীগ নৌকায় ভোট দিচ্ছে। এই যদি হয় তাহলে এই মেধাবী ছাত্রদেরকে মানে আমরা বলবো যে হাবাগোবা এবং এদের কোনো মেধা নেই, এমনটা ধারণা করা আমার মনে হয় যে ঠিক হবে না। বাস্তবতাটাকে স্বীকার করতে হবে। আগামী দিনে যুব সমাজ অতীতের বিতর্কগুলো, এই যে কাদা ছোড়াছুড়ি, এটা দেখতে চায় না। নতুন যুব সমাজ তাদের মধ্যে কথা হলো আমরা দেশকে নতুন আঙ্গিকে সামনের দিকে আগে নিতে চাই। হ্যাঁ, আপনার কথার সাথে আমি ঐক্যমত পোষণ করি যে একটা ঐক্য চাই। এই যে আজকে বিএনপি জামাতের মধ্যে কথা চালাচালি হচ্ছে, এটা সাধারণ ছাত্ররাও পছন্দ করে না। আমি আজকেও কাজে বেরোছি, আমাদের লোকেরাও বলছে এটা মানে দেশের জন্য ক্ষতি হবে। এটা আমিও বিশ্বাস করি এটা ক্ষতি হবে, কিন্তু এখানে বৃহত্তর স্বার্থে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে স্বাক্ষর কিন্তু এক জিনিস, এগুলো তো আমরা মানে একমত হয়েছি, কিন্তু এটা আইনি ভিত্তি দিয়ে যদি আগামী নির্বাচন করা যায় তাহলে যে দলই সরকার ক্ষমতায় আসুক সেই দল এই জুলাই সনদে মানে মেনে চলতে বাধ্য হবেন। তখন একজন মানে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন। আপনাদের কি সংশয় আছে যে আগামী পার্লামেন্টে আওয়ামী লীগ যাবে না? জুলাই সনদে আইনি ভিত্তি দিবে না? বিএনপি যেতে পারে, জামাত যেতে পারে, আপনারা যেতে পারে। তাহলে তো আমরা যে দিলাম না, আমরা দেখলাম। আপনাদের তো মনোবল থাকা দরকার যে খাইরুল ভাই বলি, আমরা যে এমন সিট পাইলাম 180, আর খাইরুল ভাই আমার দরকার কি? আমরা যা ইচ্ছে তাই করলাম। বা খাইরুল ভাইরা 230 সিট পাই গেল, অথবা 280টাই পাই গেল, 20টা অন্যরা পাইল। তখন খাইরুল ভাই যে আবার হাসিনার মতো এরকম করবে না, জুলাই সনদ টনদ মানি না, এরকম যে করবে না নিশ্চয়তা কোথায়? এই জন্য আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি হোক। এই জুলাই সনদের ভিত্তিতে গণভোট মানে কি আইনি ভিত্তি? হ্যাঁ হ্যাঁ, গণভোট আইনি ভিত্তি, ওটাই আইন হয়ে যাবে। গণভোট মানে গোটা দেশের মানুষ এটাকে আইন করে দিল, এটা আর কেউ রদ করতে পারবে না। এটা একবার গণভোট, এর উপরে আর কিছু নেই। একটা ভোট, আর এটা গণভোট মানে যেটা জিয়া রহমান সাহেব করছিলেন, হ্যাঁ না ভোট। আপনি যে হঠাৎ করে এটা মনে হলো কেন গণভোটটা তো আগে আপনারা বলেন নাই যে জুলাই সনদের জন্য গণভোট করতে? আইনি ভিত্তি মানে তো গণভিত্তি, গণভোট মানে আইনটা ওটা আইনি ভিত্তি। এটা হলো সবাই মিলে স্বাক্ষর করবে, স্বাক্ষর করে এটা একটু খালি একটু না, এটা স্বাক্ষর করবে। নেক্সট পার্লামেন্ট যেটা আসবে, পার্লামেন্টে যা সেটা যেটা 3 জনের রূপরেখা যেরকম ছিল পার্লামেন্টে যা সেটা ওইটা হলো পার্লামেন্টও আইনি ভিত্তি দিতে পারে, কিন্তু গণভোটের মাধ্যমে যেটা হবে এটা কেউ রদ করতে পারবে না। গণভোট যেটা জিয়া রহমান সাহেব, পার্লামেন্টও পারবে না, দেশের হলো সর্ববৃহৎ সংগঠন, তা পারবে না। গণভোট যে পার্লামেন্টের কেউ জিয়া রহমানের গণভোট কি আওয়ামী লীগ মানছিল? কে মানেনি, কিন্তু তার বিরুদ্ধে কিছু করতে পারেনি তারা, এটা আইনগতভাবে গণভোট। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ তো সেটা মানে নাই, না মানেনি, কিন্তু করার কিছু নাই তাদের, ওটা আইনি ভিত্তি হয়েছে। খায়রুল ভাই যেটা বলছে যে সেটা হচ্ছে যদি গণভোট হলো, একটা হানা ভোট হলো, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার যদি সেটা না মানে তাহলে কি হবে? তারা মানতে বাধ্য, গণভোটকে কেউ অস্বীকার করতে পারে না। গণভোট মানে একবারে সেটা আমরা তৈরি করে রাখবো। গণভোট সবাই স্বাক্ষর করে, গণভোট মানে সবাই স্বাক্ষর করে আমরা রূপরেখা তৈরি করে রাখবো। খায়রুল ভাই, গণভোট মানে এর উপর কোনো আইন নেই, কোনো আইনই চলবে না। না এটা বোধহয় না, এটাই আপনি দেখেন গণভোট ভাষার মধ্যেই আছে, গণভোট মানে একেবারে ব্যাপকভাবে এটা সমর্থন দিয়ে। গণভোট ইচ্ছে করলে দেওয়া যায় না। আপনি আর্টিকেল 142 দেশের যে কোনো সংস্কার সংকট না, আপনি আমরা তো এখন খায়রুল ভাই একটা কথা কিন্তু এখনো সবাই মানে, জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন, বাংলাদেশকে ওই কঠিন সময়ে তিনি হাল ধরেছেন। অন্য কারণে বলি জিয়া রহমান কিন্তু মানে তাকে আপনার জুলাই সনদের বাস্তবায়ন আর সংস্কার বাস্তবায়নের জন্য গণভোট না, তখন উনি অনেকগুলো ধারা যেগুলো করছিলেন পরবর্তীতে ওনাকে চাই কিনা এটা হানা ভোট নিছে। আজকেও তো এই যে আন্দোলন হলো, এটা বৈধ কি অবৈধ, এর বিরুদ্ধে কেউ আইনি কোনো ব্যবস্থা নিতে পারবে না ভবিষ্যতে এই গণভোট হলে। না হলে খায়রুল ভাইয়ের বিরুদ্ধে একটা মামলা হবে, হয় 5টা মাঠের আপনারই ভাই মারা গেছে তাদের মধ্যে আপনার আইন নাম দিয়ে দিন। না, সেটা আইন অন্যভাবে করা যায়, ওইভাবে যে গণভোট দিয়েই করতে হবে এটা বোধহয়। গণভোট হলো নিশ্চিত আইন যেটা আপনাকে নিরাপত্তা দেবে। আর যেটা পার্লামেন্টের কথা বলছেন, এটা হতেও পারে নাও হতে পারে, এই অনিশ্চয়তার মধ্যে জামাত ইসলামে যেতে চায় না। নির্বাচন নিয়ে কিছু বলতে চাচ্ছেন আপনি, যে নির্বাচনটা আসলে জনগণের ভোটের অধিকার বা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনটা, জাতীয় নির্বাচন আসলে কতটুকু জরুরি আমাদের জন্য? অবশ্যই জরুরি। জাতীয় নির্বাচনটা তো আমার কথার মধ্যে আমি বারবার বলছি
এই মুহূর্তে আমাদের জাতীয় নির্বাচনটাই সবচাইতে জরুরি। জি। এই ধরনের সংকট থেকে নিরসন, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি, আজকে যারা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারে আছে, জি। এটা নিয়েও নানান বিতর্ক, এরা সফল হতে পারে না, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে, বা এটা একটা নতুন রাজনৈতিক দলকে সাপোর্ট করছে, এটা নানান বিতর্ক আছে। আপনি দেখেন জনগণের পালসটা দেখেন, সবাই কিন্তু এখন নির্বাচন চাচ্ছে, নির্বাচন নির্বাচন, সারা দেশ নির্বাচনের মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অতএব যত দ্রুত সম্ভব নির্বাচন এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, এবং এই সরকারের প্রধান যেটি বলেছেন, যে রোডম্যাপটি আমাদের কাছে দিয়েছেন, যে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে উনি নির্বাচনের ডেট ঘোষণা করবেন। আমরা চাই যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা, এই তফসিলটি বাস্তবতার নিরীক্ষে দিনক্ষণ ঠিক রেখে, উনি যেটা বলেছেন এই দিনক্ষণ ঠিক রেখে নির্বাচনের 13 জাতীয় সংসদ নির্বাচনের ডেটটি দেওয়া হয়। আমি আসলে একই প্রশ্ন করতে চাই সোহেল ভাই আপনাকে, যে আমরা কিন্তু আসলে চাই যে জুলাই বিপ্লবে যেরকম আমরা রাজনৈতিক দলগুলোকে ঐক্য হতে দেখেছি, আমরা চাই আবারও তাদের মধ্যে একটি ঐক্য ফিরে আসুক, এবং সেই সাথে আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনটা, জাতীয় নির্বাচন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? জি, জামাত বরাবরই জাতীয় নির্বাচনটা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তবে জামাতের যে শর্ত একটাই, যে জুলাই সনদটা আইনি ভিত্তিতে, সেই জুলাই সনদের আলোকে নির্বাচনটা হোক, ভবিষ্যৎ দেশটা নিশ্চিতভাবে যাতে একটা লাইনে থাকতে পারে। এই জন্য জামাত বরাবরই কথা বলে আসছে, নির্বাচনমুখী জামাত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমি বলবো, যে এই পরিবেশটা হয়তো নির্বাচনের পরিবেশটা আরও আগে তৈরি হতো। এই সরকার যে পদক্ষেপগুলোই নিয়েছে সংস্কারের, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, যারা দেশপ্রেমিক আমরা মনে করি, ভারত বিরোধী আমরা মনে করি, এবং এদেশে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য বিএনপির একটা বড় ধরনের ভূমিকা, এবং বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের বড় একটা অবদান আছে। এরকম একটা দল এখন এসে কেন এই সংস্কারগুলো বিরোধিতা করছে, এটা আমিও যেমন আমার মাথায় ভাষাগত ভুল হলো, বিরোধিতা না, বিরোধিতা অনেকগুলো না, বিরোধিতা করছে না, এটা বোধহয় জুলাই সনদের কোনো আমাদের বিরোধিতা না, বিএনপি অলরেডি স্বাক্ষর করেছে, কিন্তু অনেক পদ্ধতিগত বা দেশের চলমান প্রক্রিয়া এটা হবে। তাহলে বিরোধিতা যদি না হয়, তাহলে বিএনপি যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? না, আমরা তো বললাম যে কথা শেষ করি, এটা প্রথমেই বলেছি যে এইটা চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া বলতে এটাই বোঝাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হবে, পার্লামেন্টে যা ডিসাইড হবে, আমরা জুলাই সনদ আমরা তো তৈরি করে রাখছি, এটাই হলো। প্রথমে বিএনপি বললো জুলাই সনদ তারা করবে না, তারপর জুলাই সনদে স্বাক্ষর করলো। এরকম অনেকগুলো বিষয়ে তারা প্রথমে দ্বিমত পোষণ করে, পরে তারা আবার আমি কথা চেষ্টা করি। এটা যদি আরো আগে করতো, এই অন্তর্বর্তীকালীন সরকারকে পরবর্তীতে এসে কিন্তু তারা সহযোগিতা করছে, এটা প্রথম থেকেই যদি করতো, তাহলে আরো 3 মাস আগে এই জুলাই সনদ তৈরি হতো, আইনি ভিত্তি হতো, গণভোট হতো, এবং একটা নির্বাচন হতো। আমরা মনে করি এখনো সময় আছে। জুলাই সনদের আইনি ভিত্তি 15 দিনের ব্যাপার, এটা যদি একটা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করে, আইনি ভিত্তি দিয়ে তারা লোকে একটা নির্বাচন দেয়, আগামীতে যে রোডম্যাপ দিয়েছে সরকার, ফেব্রুয়ারি 7 তারিখ বা 12 তারিখ যেটাই বলুক, এই সময়েই নির্বাচন হওয়া উচিত। এটা আমি জামাতও এটা দাবি করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ফেব্রুয়ারির 7 তারিখের পরে বাংলাদেশে নির্বাচন যাওয়া, এটা বাংলাদেশের জন্য হুমকির কারণ হবে বলে আমি মনে করি। কিন্তু এক্ষেত্রে বিএনপির মতো একটা বড় দলের আরও গঠনমুখী ভূমিকা দরকার, এবং জামাতের নায়েবে আমির ইতিমধ্যেই আমি দেখলাম গত বর্ষ, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে 7 দিন একটা সময় দিয়েছে, এর মধ্যে আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে আপনার একটা ফয়সালা আসে। 4 দিন চলেও গেছে। ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সাহেব সেক্রেটারি জেনারেলকে সম্ভবত কলও দিয়েছিলেন। এইটার আলোচনা তারা স্মারকলিপিও জমা দিয়েছে এই বিষয়ে, এবং যদি এটাতে সারা দিয়ে একটা আলোচনা করে সমঝোতায় আসে, তাহলে বাংলাদেশ, আমার বিশ্বাস যে আগামী জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তির মাধ্যমে একটা গণভোট হবে, এবং আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন হবে। আর এই নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক, জামাত ইসলাম তার সাথে সহযোগিতা করে দেশকে সামনের দিকে আগায় নেবে ইনশাআল্লাহ।
দর্শক, এই আলোচনা শেষ হবার নয়, এই আলোচনা চলতেই থাকবে, তবে আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং সেই সাথে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। খায়রুল ভাই, আমি ফার্স্টে আপনাকে বলবো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু নির্বাচনী কার্যক্রম সারা দেশে শুরু হয়েছে, জনগণ নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করছেন, জনগণ নির্বাচনের মাঠে নেমে পড়েছে। আসুন আমরা সবাই এই নির্বাচনকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে একটা ভালো নির্বাচন আমরা দেশবাসীকে উপহার দিই এবং এটা নির্বাচিত জাতীয় সংসদ আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আমি যেটি বলবো, আমি যেহেতু বগুড়ার মানুষ, আমার দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনারা ইতিমধ্যে শুনেছেন, উনি বগুড়া 7 থেকে প্রার্থী, ইতিমধ্যেই ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাদের বিএনপির আগামীর যাকে নিয়ে আমরা প্রত্যাশা করছি, যিনি আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা জানেন ওনাকে বগুড়া সদর 6 আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করবেন এবং বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। সবাইকে ধন্যবাদ। আবেদুল ভাই, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে 54 বছর হলো, প্রায় অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে। আমরা দেশটাকে যদি সত্যিকার অর্থেই ভালোবাসি, তাহলে দেশের কল্যাণে নিজেদেরকে আন্তরিকভাবে নিয়োজিত করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামী নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে ছাত্র যুবকদের মাঝে তাদেরকে সৎ চরিত্র আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো সততা এবং চরিত্রের। আমরা যদি সকলকে সৎ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এ লক্ষ্যেই বাংলাদেশ জামাতে ইসলামী কাজ করছে। আর আমরা যেটা বিশ্বাস করি, যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনই হলো মানে সরকার পরিবর্তনের প্রধান হাতিয়ার। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে, সেই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং সেখানে বাংলাদেশ জামাতে ইসলামী অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই বাংলাদেশ জামাতে ইসলামী সকল আসনেই প্রার্থী দিয়েছে। বগুড়া সদর থেকে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি বগুড়াবাসীর কাছে, বগুড়াতে আরও 6টা সিটেও আমাদের প্রার্থী দেওয়া হয়েছে। আমি আশা করব বগুড়াবাসী, যেহেতু একটা পরিবর্তন গোটা দেশবাসী চাচ্ছে, আমার মানে যেটা বিভিন্ন এলাকায় কাজ করে যেটা দেখেছি, যে বগুড়াবাসী একটা পরিবর্তন চায়, গোটা দেশবাসী পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে সকলেই ভোট দেবেন, এই প্রত্যাশা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সাথে সাথে আমি যে বগুড়া 6 সদর আসনে নির্বাচন করছি, আমার জন্য সৌভাগ্যের বিষয়, মর্যাদার বিষয়। এখান থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্বাচন করছেন। আমি ওনাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। যদি আমি নির্বাচিত হই, তাহলে ওনাকে অভিভাবক হিসেবে রেখে আমি কাজ করব। আর উনি যদি নির্বাচিত হন, তাহলে আমি ইনশাল্লাহ তার সাথে সার্বিক সহযোগিতা করে বগুড়া সহ সারা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, জুলাই বিপ্লবে প্রতিটি রাজনৈতিক দল যেভাবে একত্রিত থেকে যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তেমনি বাংলাদেশের জনগণ আবারও চায় প্রতিটি রাজনৈতিক দল আবারও একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়বে এবং ফ্যাসিবাদ আবারও বাংলাদেশে যেন কায়েম না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে এবং সেই সাথে 16 বছর পর আবারও যেন সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, সেজন্য নিরলস চেষ্টা করবে এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী দৈনিক করতোয়ার নিউজ আপডেটগুলো পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।